সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতদিন যেটা বলছিলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না কেন, এর সাপেক্ষে আমরা কোয়ান্টাম সংখ্যা শুরু করতে চাইছি। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রনের পরিচয় জানা যাবে, এই জিনিসটা। তো আমরা একটু মডেলটা দেখি। রসায়ন আমরা বলছিলাম পজিটিভ চার্জ নিউক্লিয়াস, বাইরে থাকে ইলেকট্রন, একটা সোডিয়াম একটা অ্যাটম। এবার একটা কথা বলি, এখানে পজিটিভ চার্জ আছে 11টি প্রোটন, বাইরে আছে 11টি ইলেকট্রন। ইলেকট্রন 11টি পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত, তাহলে অবশ্যই সবগুলো ইলেকট্রন পজিটিভ চার্জের সাথে মিলিত হয়ে যাওয়ার কথা নিউট্রন, কিন্তু হইল না, যার রেজাল্ট পরমাণুর গঠন আসলো। আর পরমাণুর গঠন আসা মানেই পদার্থ, পৃথিবী সবকিছুই থাকলো। তো এখন প্রশ্ন, কেন ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হইল না? এটার উত্তর হলো, তুমি দেখো পজিটিভ চার্জ প্রোটনও কিন্তু স্পিন গতি। আর আমরা গতদিন বলছিলাম স্পিন গতি মানে নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন। আর নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন, এই ঘূর্ণনের যারা এই বৈশিষ্ট্য সম্পন্ন তারা ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে। ইলেকট্রনের ঘূর্ণন এরকম ঘটতেছে একটা, এরকম ঘটতেছে একটা, দুই স্পিন, দুইটা দুই রকম, ঠিক একটা অরবিটালে। আর সেটা আমরা পরে দেখাবো আবারও। তো বলো তুমি, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, এটা না বলেও যদি আমি বলি এটা ধনাত্মক, এটা ঋণাত্মক আধান, ধনাত্মক ঋণাত্মক আধান। ধনাত্মক আর ঋণাত্মক আধানের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ ক্ষেত্র। আর যেখানে বিদ্যুৎ ক্ষেত্র ক্রিয়েট হয়, সাথে সাথে সেখানে তৈরি হয় ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ আবেশিত চুম্বক ক্ষেত্র তৈরি হয়। বিদ্যুৎ ক্ষেত্র যেখানে তৈরি হবে সেখানেই তৈরি হবে আবেশিত চুম্বক ক্ষেত্র। তাহলে এখন বলো, এখানে ইলেকট্রনের এই জায়গাটা টোটাল একটা করে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। চুম্বক ক্ষেত্রে এ নিজে একটা চুম্বক, এই চুম্বক, ফলে বলতো সমধর্মী সমমেরু চুম্বকের পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ফলে যখনই ও এইদিকে আসতে চায়, ঘুরতে ঘুরতে আসে, আসার সময় কি হয়, কোনো এক সময় সমমেরুতে কনভার্ট হয়, উভয়ের মেরু সমান একই দিকে, সঙ্গে সঙ্গে বিকর্ষণ, আবার ঘুরতে ঘুরতে বিপরীত মেরু, আবার আকর্ষণ। ফলে আকর্ষণ বিকর্ষণের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসে পড়তে পারে না, ইলেকট্রন ওয়েভ আকারে চলতে থাকে, এইরকম ভাবে চলতে থাকে, কখনো ক্লোজ কখনো দূরে, কখনো ক্লোজ কখনো দূরে। নিউক্লিয়াসের একেবারে পতিত হতে পারে না চুম্বকীয় বিকর্ষণের কারণে। সে কারণেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরে দূরে অবস্থান করে, চুম্বকীয় বিকর্ষণ বলের কারণে। দুই সেন্টার চুম্বক এবং ইলেকট্রন চুম্বকের বিকর্ষণ, এই বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো কখনো ক্লোজ একটু, কখনো দূরে, অর্থাৎ ওয়েভ আকারে চলে। আমরা এখন বলতে চাই তার মানে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বাইরে অবস্থান করে। এখন এই বাইরে অবস্থান করলে তখন ইলেকট্রনের পরিচয় দরকার, ইলেকট্রনটা কোন স্তরে আছে। আর এই পরিচয় দেওয়ার জন্য 4টি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নামটা কেন জড়িত হইল? আমরা বলবো আসলে ইলেকট্রনের স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তর কয় ধরনের হয় দেখো। শক্তি স্তর, কলমে খালি নেই, শক্তি স্তর থেকে শক্তি স্তরে, যেমন 3 নম্বর শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তরে, 4 নম্বর থেকে 5 নম্বরে, 1 নম্বর থেকে 2, 3, 4 বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে,
ইলেকট্রন স্থানান্তর হতে পারে, যেমন 3s থেকে 3p তে, 4p তে, অরবিটাল থেকে অরবিটালে, অরবিটালে ইলেকট্রন ট্রানজিশন হয়, স্থানান্তর হতে পারে। যেমন ডি ট্রানজিশন, ডি থেকে ডিতে, ডি ট্রানজিশন। আর একটা আছে ইলেকট্রন, একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, ইলেকট্রন দুটির স্পিন পরিবর্তন হলেও শক্তির পরিবর্তন হয়। স্পিনের পরিবর্তনেও ইলেকট্রনের স্পিনের পরিবর্তনেও শক্তির পরিবর্তন ঘটে। আর এই শক্তিগুলো আসলে এই ট্রানজিশন, ইলেকট্রনের এই 4 ধরনের ট্রানজিশন আপাতত তো ইন্টারমিডিয়েটের জন্য যথেষ্ট। কি বলছি, শক্তি স্তর থেকে শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হয়, উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে স্থানান্তর হয়, অরবিটাল থেকে অরবিটালে স্থানান্তর হয়। ইলেকট্রনের স্পিন পরিবর্তনেও এক স্পিন ঘড়ির কাঁটার দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, বিপরীত থেকে ঘড়ির কাঁটার দিকে আসবে, সেক্ষেত্রেও শক্তির পরিবর্তন ঘটে। আর ইলেকট্রন এই যে শক্তির পরিবর্তন, শক্তির শোষণ বিকিরণের মাধ্যমে এই স্থানান্তরগুলো ঘটে। এই স্থানান্তরে শক্তির আলোক শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। যদি উপর থেকে নিচে নামে তাহলে বিকিরণ, নিচ থেকে উপরে যায় শোষণ বিকিরণ ঘটে। এখন প্রশ্ন, আলোক শক্তি এর একক হলো, দেখো আলোক কণাগুলোর নাম হলো ফোটন। আলোক কণা, এদের নাম ফোটন, এর নাম ফোটন। একটা ফোটন 1 কোয়ান্টাম শক্তি ধারণ করে, একটি ফোটন 1 কোয়ান্টাম শক্তি ধারণ করে। তার মানে আমরা বলতে পারি আলোক শক্তির একক কোয়ান্টাম, আলোক শক্তির একক কোয়ান্টাম। আলোক কণা ফোটন 1 কোয়ান্টাম শক্তি ধারণ করে, ফলে আমরা বলতে পারি আলোক শক্তির একক কোয়ান্টাম। এই কোয়ান্টাম দেখো, ইলেকট্রন স্থানান্তরে একটি ফোটন মানে 1 কোয়ান্টাম, অথবা তার দ্বিগুণ 2টা ফোটন, 2টি ফোটন 2 কোয়ান্টা, সিঙ্গুলার প্লুরাল, 3টি ফোটন 3 কোয়ান্টা শক্তি শোষণ বা বিকিরণ করে, বা তারও অধিক শক্তি শোষণ বা বিকিরণ করে এই স্থানান্তরগুলো হতে পারে। তার মানে এই স্থানান্তরগুলোতে আলোক শক্তির শোষণ বিকিরণ ঘটে। আর আলোক শক্তির একক হলো কোয়ান্টাম। সেই কোয়ান্টাম পরিমাণ সর্বনিম্ন 1 কোয়ান্টাম বা একটা ফোটন শোষণ বা বিকিরণের মাধ্যমে এই স্থানান্তর সম্ভব হতে পারে। এজন্য এই স্থানান্তরগুলোর সাথে কোয়ান্টাম টার্মটি জড়িত। এর সাপেক্ষে, তার মানে এরা কারা এগুলো করে? ইলেকট্রন করে। ফলে ইলেকট্রনের পরিচয়ের জন্য এই 4 ধরনের স্থানান্তরণের সাপেক্ষে 4টি কোয়ান্টাম সংখ্যার নাম হয়। এটা কোয়ান্টাম শক্তি শোষণ করে হয়, এটা শোষণ করে হয় কোয়ান্টাম শক্তি। ফলে প্রত্যেকটা টার্মের সাথে জড়িত কোয়ান্টাম। অর্থাৎ আমরা একটা ইলেকট্রনের পরিচয় দিতে গেলে কোন শক্তি স্তরে আছে, কোন উপস্তরে আছে, কোন অরবিটালে আছে, তার স্পিন কোন দিকে, এই যে 4টি টার্মের সাথে কোয়ান্টাম টার্মটা জড়িত হয়ে নাম হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটা ইলেকট্রনের পরিচয় দেওয়ার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন, 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। আমরা এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো বলবো। কোয়ান্টাম সংখ্যা 4টে কি কি? এবারে
কোয়ান্টাম ইলেকট্রনের একটা পূর্ণ পরিচয়ের জন্য আমরা বললাম 4টি সংখ্যার প্রয়োজন হয়। এই 4টি সংখ্যা দেখো, বিজ্ঞানী নিলস বোর প্রথমে বলল যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, কিন্তু পরবর্তীতে সোমারফিল্ড নামের বিজ্ঞানী এটা কিছুটা সংশোধন করে দেন যে না, আসলে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, এটা ঠিক না। বৃত্তাকার কক্ষপথ উপবৃত্তাকার কক্ষপথের একটা রূপ মাত্র, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথ একটা সময়ে বৃত্তাকারে পরিণত হয়, অর্থাৎ এগুলা হলো উপবৃত্তাকার। এটা পরবর্তীতে এরকম হয়, এটা পরবর্তীতে আরো গোল হয়ে বৃত্তাকারে পরিণত হয়। উপবৃত্তাকার আস্তে 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 বৃত্তাকারে পরিণত হয়, সর্বদা বৃত্তাকার একথা বলা ঠিক না। তো আমরা ওইটাই বলছি যে এই যে সোমারফিল্ড কর্তৃক বৃত্তাকার উপবৃত্তাকার, তার মানে সোমারফিল্ড নিয়ে আসলো বৃত্তাকার উপবৃত্তাকার দুটি টার্ম একত্রে। এবার এর সাপেক্ষে আমরা বলতে পারি কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে, এসব বিষয় প্রকাশ করার জন্য কয়েকটি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সংক্ষেপে শক্তি স্তরের আকার, ইলেকট্রনের শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই 4টি বিষয় প্রকাশ করার জন্য 4টি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি আবারও বলছি, কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে, এসব বিষয় প্রকাশ করার জন্য কয়েকটি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন, 4টি বিষয় প্রকাশ করার জন্য 4টি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি এবার একটু সংজ্ঞাটা লিখে দিতে চাই। কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার নাকি শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে না বিপরীত দিকে ঘুরে, বিপরীত দিকের আবর্তন করে, তা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে না বলে আবর্তন করে, বলো দিকে আবর্তন নাকি বিপরীত দিকে আবর্তন করে, তা যে সংখ্যার সাথে প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। সংক্ষেপে
ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি এবং শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন। সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই চারটি বিষয় প্রকাশ করার জন্য চারটি সংখ্যার অবতারণা করা হয়। চারটি সংখ্যার অবতারণা করা হয়, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই চারটি বিষয় প্রকাশ করার জন্য চারটি সংখ্যার অবতারণা করা হয়, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে বলো এখন, অতএব আমরা পাইলাম কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা পাইলাম 4 প্রকার। এবং এটা আমরা আগেও দেখিয়েছি যে ইলেকট্রন স্থানান্তরের সাথে এটা দেখাইছি সম্পর্ক তৈরি করে, যে ইলেকট্রনের স্থানান্তরের কারণে আমরা দেখলাম ওখানে 4 ধরনের স্থানান্তর কমপক্ষে। হ্যাঁ, এর বাইরে আরো আছে, ওর সাপেক্ষে আরো হয়, কিন্তু ওইটা মূল। তাহলে মুছে দেই, দিয়ে আমরা এখন বলতে পারি তাহলে কোয়ান্টাম সংখ্যা 4টা নাম লিখতে চাই, কারণ আমাদের মূল টার্গেট হলো ইলেকট্রন বিন্যাস করা। কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে সেটা বলা হয়েছে, এবং ইলেকট্রনগুলো এবার বাইরে থাকলে কিভাবে বিন্যাস দেওয়া হবে সেইটা কিভাবে করা হয়। তাহলে বলো, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। এক, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে প্রকাশ করা হয় n দ্বারা। 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে প্রকাশ করা হয় l দ্বারা, স্মল l। প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। 3, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। m। 4, স্পিন কোয়ান্টাম সংখ্যা। s। এটাকে ms দ্বারাও প্রকাশ করে, ms। শুধু s দিয়েও চলবে, স্পিন। তাহলে বলো, প্রধান কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা, চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় s দ্বারা। তাহলে এখন একটা কথা বলো, এই যে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে শক্তি স্তরের আকার সংক্রান্ত ধারণা পাওয়া যায়। শক্তি স্তরের আকার, এটা দিয়ে বুঝানো হবে শক্তি স্তরের আকৃতি। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে শক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক, এইটা আসলে চুম্বক, ত্রিমাত্রিক দিকবিন্যাস। স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে এখন একটা কথা বলো, শক্তি স্তর সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা কয়টি? 1, আকার। 2, আকৃতি।
তিন শক্তি স্তরে ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই তিনটি হলো শক্তি স্তর সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা। আর ইলেকট্রনের ঘূর্ণন, ইলেকট্রনের নিজের বর্ণনা হলো একটা। এমসিকিউ, শক্তি স্তর সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা কয়টি? শক্তি স্তর সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা কয়টি? 1 নম্বর হলো শক্তি স্তরের আকার, 2 নম্বর শক্তি স্তরের আকৃতি, 3 নম্বর শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই তিনটি হলো শক্তি স্তর সংক্রান্ত। আর 4 নম্বর হলো ইলেকট্রনের ঘূর্ণন, স্পিন কোয়ান্টাম সংক্রান্ত। তার মানে ইলেকট্রনের নিজের বর্ণনা হলো একটি, আর ইলেকট্রন যেখানে অবস্থান করে তার বর্ণনা হলো তিনটি। আবারও বলছি, ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, তার মধ্যে ইলেকট্রনের নিজের বর্ণনা একটি, আর ইলেকট্রনের যেখানে অবস্থান করে তার বর্ণনা তিনটি। শক্তি স্তর, শক্তি স্তরের উপস্তর, উপস্তরের অরবিটাল। এটা দিয়ে আসলে বোঝানো হবে অরবিটাল, এটা উপশক্তি স্তর, এটা শক্তি স্তর। এই তিনটা। এখন প্রশ্ন, স্যার আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য কি? আকার হলো ধারণা। ইলেকট্রনটি 2 নম্বর 1 2 3 4 1 2 3 4 বলা হচ্ছে ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে আছে, সঙ্গে সঙ্গে ধারণা করব 3 নম্বর শক্তি স্তর এটা 2 অপেক্ষা বড়, 4 অপেক্ষা ছোট। আবার বলছি, কি বললাম? 2 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট, একটা ধারণা পাইলাম। কিন্তু যখনই বলবো আকৃতি, তখন ওই 3 নম্বর শক্তি স্তরটার প্রকৃত গঠন কেমন সেটা বের করতে হবে। সুনির্দিষ্ট কাঠামো, সেই কাঠামোটা হলো আকৃতি। সাইজ এবং শেপ। সাইজ হলো ধারণা, আকার বড়, কত বড়, কেমন প্রকৃতির, শুধু এইটুক। আর প্রকৃত গঠনটা জানার জন্য আমরা বলবো আকৃতি। বুঝছি? তাহলে আমি এখন বলতে চাই যে শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন। প্রশ্ন দিল তোমাকে কোয়ান্টাম 4টি কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য লিখো। এই এক কথায় তাৎপর্য এটা। কি প্রশ্ন? কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো। সাথে সাথে উত্তর দিব। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার সংক্রান্ত ধারণা পাওয়া যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি সংক্রান্ত ধারণা পাওয়া যায়। চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রনের ওরিয়েন্টেশন বিভিন্ন দিকে বিস্তৃত হয় সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ঘূর্ণন, ইলেকট্রনের ঘূর্ণন, স্পিন ঘূর্ণন কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। আবারও বলছি, প্রশ্ন কি? প্রশ্ন হলো কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বিশ্লেষণ করো। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য হলো প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা এর সাহায্যে শক্তি স্তরের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি, চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ঘূর্ণন। এই 4টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে 4টি জিনিস সংক্রান্ত ধারণা পাওয়া যায়। তাৎপর্য এই। তাহলে আমরা এখন এটা মুছে দিয়ে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো একটু। আসলে মূলত আমাদের শুরুটা এখান থেকে গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে ধারণা দিয়ে আমরা এটাতে আসব। মুছে দিলাম। এবার তাহলে বলো প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকাশ সংক্রান্ত ধারণা পাওয়া যায়। আমরা ওই বোরের ডায়লগটাই বলি। বোর বলছিলেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে কোন বৃত্তাকার কক্ষপথে থেকে আবর্তন করে, নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, তা যে সংখ্যার সাহায্যে জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কি বললাম বলো? আবার বলছি, কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে থেকে
নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে সেটা যে সংখ্যার সাহায্যে জানা যায় সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার প্রধান কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। এন এর মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন, স্যার 7টা হইল কেন? তুমি বলো তো বাবা, পর্যায় সারণীতে পর্যায় কয়টা? আমরা জানি আধুনিক সর্বাধুনিক পর্যায় সারণীতে তোমার পিরিয়ডে আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত পর্যায় সারণীতে পর্যায় 7টা। পর্যায় 7টা, 7টা পর্যায় মানে 7টা শক্তি স্তর। এখানে শক্তি স্তর 7টা, পর্যায় 7টা, শক্তি স্তরও 7টা। কতটি প্রত্যেকটা পর্যায় মানে একটা করে শক্তি স্তর, প্রত্যেকটি পর্যায় একটা করে শক্তি স্তর। তাহলে বলো পর্যায় 7টা, শক্তি স্তরও 7টা, তাহলে 7 নম্বর পর্যন্ত হতে পারে এন এর মান এখন পর্যন্ত। এবার বলো তো এদেরকে শেল দ্বারাও প্রকাশ করা হয়, শেল বলে। তখন বলবো কে এল এম এন ও পি কিউ, এল এম এন, এইভাবে শেল দ্বারা প্রকাশ করা হয় শক্তি স্তরগুলোকে। তাহলে বলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বললাম, শক্তি স্তর বললাম, শেল বললাম, অরবিট বলতে পারি। তাহলে কতগুলো নাম পাইলাম? কি কি? শক্তি স্তর, শেল, প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর, শেল, অরবিট, কক্ষপথ। তাহলে বলো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে শক্তি স্তর বলে, শেল বলে, অরবিট বলে, কক্ষপথ বলে, যে কোনোটাই তুমি বলতে পারো। তাহলে বলো মুছে দেই, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এর একটা নাম শক্তি স্তর, এর একটা নাম শেল, আর একটা নাম অরবিট, আর একটা নাম কক্ষপথ। তাহলে বলো এবার বলতেছে এই যে সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কি বললাম? সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো সংক্ষেপে ইলেকট্রনের শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এবারে আমরা বলতে চাই তাহলে এবার বলো এই কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। এন এর মান যত বাড়ে শক্তি স্তরের শক্তি তত বাড়ে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বাড়ে। কি বললাম বলো? এন এর মান যত বাড়ে শক্তি স্তরের শক্তি তত বাড়ে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বাড়ে। কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তাহলে বলো দিব মুছে এটা। এবার আমরা বলতে চাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যত বাড়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যত বাড়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যত বাড়ে শক্তি স্তরে বলো শক্তি স্তরের শক্তি তত বাড়ে। শক্তি স্তরে শক্তি তত বাড়ে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন
ধারণ ক্ষমতা তত বাড়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বাড়ে শক্তি স্তরের শক্তি তত বাড়ে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বাড়ে। কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। সূত্র দ্বারা নির্ধারিত হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বাড়ে শক্তি স্তরের শক্তি তত বাড়ে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বাড়ে। কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। ওকে, এই 2n² ফ্যাক্টর। তাহলে আমরা জানি n এর মান 1, 1 নম্বর শক্তি স্তর 1 বসাও। 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধরে 2টি। 2 বসাও, 2² 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধরে 8টি। এইভাবে তুমি বের করে দেখাইতে পারো। দেখো n এর মান n = 1, সূত্র হলো 2n²। বসাও n এর মান 1, বসাইলে কত পাবো? 1 বসাইলে 2টি, n এর মান 2, বসাও এখানে 2 × 2² = 8। n এর মান 3, বসাও 2 × 3² 18। এইভাবে তুমি n এর মান 1 2 3 4 5 6 বের করে দেখাতে পারো। কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধরে তুমি বের করতে পারবে। বলো, এবারে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। যে কোনো কলেজ, যে কোনো পরীক্ষা নেব, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কিছু প্রশ্ন আসবেই। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আসবে কিনা ওটা বলা খুব কঠিন, তেমন বেশি একটা না। কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা এতই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন আসবেই। কি প্রশ্ন আসবে স্যার, সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্নটার জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখতে চাই। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা শক্তি স্তর। এতক্ষণ শক্তি স্তর নিয়ে কথা বললাম। এখন আমি বলবো কি জানো, শক্তি স্তর নামে কোনো জিনিস নেই। আসলে শক্তি স্তর আসলে কতগুলো এক বা একাধিক উপশক্তি স্তরের যোগফল। এক বা একাধিক উপশক্তি স্তরের যোগফল। শক্তি স্তর নামে এককভাবে কিছু না, শক্তি স্তর কতগুলো এক বা একাধিক উপশক্তি স্তরের যোগফল। প্রকৃতপক্ষে উপশক্তি স্তর টার্মটা একত্রে মিলিত হয়ে কতগুলো তখন শক্তি স্তরে রূপান্তরিত হয়। তাহলে একটা প্রশ্ন আমাদের, তার মানে শক্তি স্তরের ভাগ আছে, ক্ষুদ্র রূপ আছে, তাদেরকে আমরা বলি উপশক্তি স্তর। এখন ইলেকট্রনটা আমরা বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকে। এবার আমরা বলবো ইলেকট্রনটা ওই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে। তার মানে আমি বলে নিচ্ছি শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর দ্বারা গঠিত। তার মধ্যে ইলেকট্রনটি কোন উপস্তরে, ওই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থাকে, কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে, সেটা যে সংখ্যার সাহায্যে জানা যায় তাকে আমরা বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো, ধরে নেই এগুলো সব শক্তি স্তর। 1 নং 2 3 4
এগুলো শক্তি স্তর। এই যে শক্তি স্তরগুলো আমরা সিলেক্ট করছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় আমার ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে অবস্থান করে। কয় নম্বর? প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমি নির্বাচন করছি, আমার ইলেকট্রনটা ধরে নিছি 3 নম্বর শক্তি স্তর। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পড়ানোর সময় আমি ধরে নিছি 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটি অবস্থান করে। এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় আমরা এখন দেখতে চাই আসলে 3 নম্বর শক্তি স্তর কয়টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। যখন আমি এটা দেখতে চাই, মনে করো একটা জিনিস, সহকারী কোয়ান্টাম সংখ্যা এই শক্তি স্তরের দরজার চাবি। আমরা শুধুমাত্র এইটুক প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে ধারণা পাইছি যে ইলেকট্রনটি 3 নম্বর শক্তি স্তরে থাকে, যা 4 থেকে ছোট, 2 থেকে বড়, এইটুক ধারণা পাইছি এটা দিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়তে এসে দেখি সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো শক্তি স্তরের দরজা চাবি। যেই তো চাবিটা দিয়ে দরজাটা খুললাম, খোলার সাথে সাথে দেখি আরে 3 নম্বর শক্তি স্তর 3 ভাগে বিভক্ত, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর 3টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। 3টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তার মধ্যে ইলেকট্রনটা এখানে শুয়ে আছে, তার অর্থ ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে 2 নম্বর উপশক্তি স্তরে অবস্থান করে। তাহলে বলো আমি এই 3 নম্বর শক্তি স্তরের গঠন এবং ইলেকট্রনটা তার কোথায় আছে কিভাবে জানতে পারতেছি? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আবার বলো, কি বললাম? যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারছি ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে আছে। এইটুক 3 নম্বর কেমন? 4 থেকে ছোট, 2 থেকে বড়। কিন্তু যখনই আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলাম, সঙ্গে সঙ্গে আমি দেখলাম 3 নম্বর কোয়ান্টাম শক্তি স্তর 3টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তার মধ্যে ইলেকট্রনটি 2 নম্বর উপশক্তি স্তরে অবস্থান করে। দেখা যাচ্ছে 2 নম্বরে ইলেকট্রনটি অবস্থান করতেছে। তাহলে বলো সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টভাবে জানতে পারলাম কিনা? প্রধান কোয়ান্টাম সংখ্যার চেয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের সুনির্দিষ্ট অবস্থান। চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আরো সুনির্দিষ্ট, এবং ইলেকট্রনটা হাত দিয়ে ক্যাচ করব, ধরবো। তাহলে বলো সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বললাম ইলেকট্রনটা শক্তি স্তরের কোন উপস্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে। তাহলে লিখি সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা। কোন একটি ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, তা যে সংখ্যা সাহায্যে জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে বলো কোন একটি ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, প্রদক্ষিণ করে, তা যে সংখ্যার সাহায্যে জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে প্রকাশ করা হয় এল দ্বারা। একে প্রকাশ করা হয় এল দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় এল দ্বারা। এল এর মান, এই এল এর মান দিয়ে আমি বের করতে পারবো প্রত্যেকটি শক্তি স্তর কয়টি উপশক্তি স্তর দ্বারা গঠিত, সেটার মান বের করতে পারবো। তাহলে দেখি, আমি এখন এটা মুছে দিতে চাই।
লিখে ফেলো, কোনো একটি ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে তা যে সংখ্যার সাহায্যে জানা যায় তাকে কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে প্রকাশ করা হয় এল দ্বারা, একে প্রকাশ করা হয় এল দ্বারা। ওকে, তাহলে এটা মুছে দেই। এবারে আমরা প্রকাশ করা হয় কি দ্বারা? এল দ্বারা। এল এর মান, এল এর মান এল ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত হবে, n-1 পর্যন্ত। এনটা কি? এর প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার বলো অঙ্ক কাকে বলে? অঙ্ক আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলা হয় অঙ্ক। সংখ্যা, ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলে অঙ্ক। তাহলে এখন বলো 0 একটা অঙ্ক, তাৎপর্যপূর্ণ অঙ্ক। 0 থেকে শুরু করে কত পর্যন্ত? n-1 পর্যন্ত। তার মানে n এর মান বসিয়ে এল পাবো, n এর মানের সাথে এল সম্পর্কিত, তার মানে এল n এর ক্ষুদ্র অংশ। তার মানে n ভেঙে এল হয়। ওই যে বলছিলাম শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তর দ্বারা গঠিত? 3টা। তার মানে এই এনটা 3 ভাগে বিভক্ত, 3টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তাহলে এখন প্রশ্ন দেব, বলো আমরা বলি n এর মান 1, এল এর মান পাবো কত? বসত এল ইজ ইকুয়াল টু, বসাও n এর মান 1, 1 - 1, তার মানে বলো এল এর মান 0, একটা সংখ্যা একটি উপস্তর দ্বারা গঠিত। তার মানে 1 নম্বর শক্তি স্তর একটা উপস্তর দ্বারা গঠিত। n এর মান 2, এল এর মান বলো তো কত আসবে? 2টা বসাও এখানে, এই 2 এখানে বসাও, বসালে দেখো তো কত আসে? 2 - 1 মানে 1 পর্যন্ত। সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে। তাহলে 0, 1, 2টি মান পাইলাম। তার মানে 2 নম্বর শক্তি স্তর 2টি উপস্তর দ্বারা গঠিত। n এর মান 3, l ইজ ইকুয়াল টু 3 বসাও, 3 বসালে বলতো 3 - 1 মানে 2 পর্যন্ত। অলওয়েজ শুরু থেকে 0 থেকে 0, 1, 2। এবার n এর মান 4, তাহলে n এর মান 4 বসাও, l এর মান 0, 1, 2, 3, 0, 1, 2, 3। ওকে, তাহলে বলো আমরা অন্য 4টে করলাম, তুমি এভাবে 7 নম্বর গেলে 7টা। এখন একটা প্রশ্ন, তুমি বলো n এর মান 1, একটি উপস্তর, একটি মান পাইছি, তার মানে একটি উপস্তর। এল এর একটি মান মানে একটি উপস্তর, তার মানে 1 নম্বর শক্তি স্তর আর তার উপস্তর একই। n এর মান 2, 2 নম্বর শক্তি স্তর, কয়টি উপস্তর দ্বারা গঠিত? 2টি। n এর মান 3, 3টি। n এর মান 4, 4টি। তাহলে বলো n এর মান 6, 6টি। n এর মান 7, 7টি। তার মানে n এর মান যত ওই শক্তি স্তরটি ততটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। আবার বলছি, n এর মান যত ওই শক্তি স্তরটি ততটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। n এর মান 1, 1 নম্বর শক্তি স্তর, একটি উপস্তর দ্বারা গঠিত। n এর মান 2, 2টি উপস্তর দ্বারা গঠিত। n এর মান 3, 3টি উপস্তর দ্বারা গঠিত। n এর মান 4, 4টি উপস্তর দ্বারা গঠিত। তাহলে n এর মান 5, 5টি, 6, 6টি, 7, 7টি। এখন পর্যন্ত শক্তি স্তর 7টা, অর্থাৎ 7 নম্বর শক্তি স্তর 7টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। প্রশ্ন, 4 উপশক্তি স্তরগুলোর নাম কি? নামগুলো তোমরা কিছুটা জানো, দেখো s, স্মল s, p, t, f, g, h, i, 7টা শক্তি স্তর।
এই যে শক্তি স্তর এসপিডিএফ জিএইচআই, এই চারটি এখন পর্যন্ত ব্যবহার হয়। আর এই তিনটির অস্তিত্ব আছে আবিষ্কৃত, কিন্তু ইলেকট্রন প্রবেশ করার মতো মানে 118তম মৌলে প্রবেশ করে না, ইলেকট্রন প্রবেশ করে নি। কারণ 118তম ইলেকট্রন 18তম মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত 118, কারণ 118টি মৌল এর ইলেকট্রন বিন্যাসে জিএইচআই এর প্রয়োজন পড়ে না, জিএইচআই এর প্রয়োজন হয় না। এই পর্যন্তই যথেষ্ট 118তম মৌলের, কারণ 118 মৌল এর ইলেকট্রন বিন্যাসে জিএইচআই এর প্রয়োজন হয় না, ফলে আমরা বলছি এসপিডিএফ। আসলে এই প্রাথমিক এই চারটার নাম আসে ক্ষার ধাতুগুলোর বর্ণালী বিশ্লেষণ করলে যে বর্ণালী রেখাগুলো পাওয়া যায়, তাদের বর্ণালী রেখাগুলোর নামের ভিত্তিতে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। শার্প, তীক্ষ্ণ, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। আমি এটা মুছে দেই, তাহলে আমরা এই ব্যবহারগুলো এখন দেখব। এইটুক মুছে দিতে চাই। এবার বলো, এই যে চারটা এসপিডিএফ সর্বদা উপশক্তি স্তর, প্রত্যেকটা শক্তি স্তরে শুরু হবে এস থেকে। প্রত্যেকটি শক্তি স্তরে প্রথম উপস্তর হবে এস, তারপর যদি প্রয়োজন হয় তাহলে পি, তারপর প্রয়োজন হইলে ডি, তারপর প্রয়োজন হইলে এফ। এভাবে প্রত্যেকবার প্রত্যেকটি শক্তি স্তরে এসপিডিএফ এভাবে ক্রম অনুসারে যাবে। তাহলে এখন প্রশ্ন বলো তো, 1 নম্বর শক্তি স্তর একটি উপস্তর দ্বারা গঠিত, তাহলে উপস্তরটা প্রথম কোন উপস্তর হবে? এস, তাহলে এটা এস। 2 নম্বর শক্তি স্তর বলো তো কয়টি উপস্তর দ্বারা গঠিত? 2টি মান পেয়েছি এল এর, তাহলে 2টি উপস্তর। এই উপস্তর শুরু হয় কোথা থেকে? এস থেকে। তাহলে বলো তো এটা এস, এটা পি। এখন প্রশ্ন, স্যার 1 নম্বর শক্তি স্তরের এটা এস, এটাও এস, এস ঝগড়া লাগবে না? সবাই তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সবার ড্রেস হলো সাদা শার্ট। এখন কোনটা সিটি কলেজ, কোনটা ঢাকা কলেজ, কোনটা পাবলিক কলেজ বুঝবো কেমনে? তখন আমরা তাদের গায়ে লোগো লাগায় দেই না? ঠিক এদের গায়েও আমরা লোগো লাগায় দেব, 1S। সঙ্গে সঙ্গে লেবেল লাগিয়ে গেল, ও ওটা 1 নম্বর শক্তি স্তরের উপস্তর। 2S, 2P, 2S, 2P। এবার বলো এন এর মান 3 নম্বর শক্তি স্তর, তাহলে কি কি মান আসবে? তাহলে 3 নম্বর শক্তি স্তরের উপস্তর 3S, 3P, 3D। 4 নম্বর শক্তি স্তরের উপস্তর সঙ্গে সঙ্গে বলো 4S, 4P, 4D, 4F। এভাবে যদি 5 নম্বর বলি 5 নম্বর, তাহলে বলো তো 5G পর্যন্ত চলে যাবে কিনা? 6 নম্বরে 6H, 7 নম্বরে 7I, এইরকম ভাবে। এখন প্রশ্ন দেখো, তুমি একটা জায়গায় এখানে দেখো তো এল এর মান যখন 0 পাইছি সবগুলা, তখন দেখো তো 1S, 2S, 3S, 4S।
বাবারা না বুঝলে দেখো আবারও বলছি আমি, এন এর মান 1 বসাও, এখানে পেয়েছি 1 বসালে 1 - 1 মানে 0, 0 থেকে 0 মানে 0, 0 একটা সংখ্যা, এস উপস্তর, এস উপস্তর। এন এর মান 2, এল এর মান পাইলাম 0 1, এখানে 2 বসাও, 2 - 1 মানে 1 পর্যন্ত, তার মানে 0 1 দুটি মান এস পি। তিনটি এন এর মান 3, 3 বসাও, 0 1 2 তিনটি মান, তার মানে 3s 3p 3d। এন এর মান 4, সঙ্গে সঙ্গে এল এর মান 0 1 2 3। এবার একটা কথা বলো তো, এল এর মান যখনই 0 পাচ্ছি অলওয়েজ দেখো তো 1s 2s, তার মানে 4s s s এর সাথে 0 জড়িত কিনা। তার মানে যখনই এল এর মান আমি 0 পাই সঙ্গে সঙ্গে দেখো তো এস পাইছি কিনা, 1s 2s 3s 4s, তার মানে অলওয়েজ এস। তার মানে বলো তো এল 0 হলে এস উপস্তর হয়, এস এর জন্য এল এর মান ফিক্সড 0। এটা যে যত মন কন্ট্রোল করতে পারবে তার অনেক জায়গায় উত্তর দিতে সুবিধা হবে, কারণ এই জায়গাগুলো এই এল এর জন্য এসপিডিএফ এর মান মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এবার বলো তো একটা কথা, এল এর মান যখন 1 পাইলাম অলওয়েজ, দেখো তো এখানে কি পেয়েছি, 2p 3p 4p অলওয়েজ p। তার মানে কি আমরা বলতে পারি এল এর মান 1 হলে p উপস্তর হয়, স্মল p স্মল p। এবার বলো তুমি এল এর মান যখনই 2 পাচ্ছি সঙ্গে সঙ্গে দেখো তো আমরা কি পাচ্ছি, 3d 4d p পাচ্ছি, তার মানে l = 2 = d, 2 = d হইছে। এবার তুমি একটা কথা বলো, এল এর মান 3 সঙ্গে সঙ্গে দেখো তো p পাইছি f, তার মানে এল এর মান 3 হলে f উপস্তর হয়, f উপস্তর হয়। তার মানে আবার তুমি বলো, তাহলে এল এর এস এর জন্য এল এর মান কি পাইলাম 0, পি এর জন্য এল এর মান কি পাইলাম 1, ডি এর জন্য এল এর মান কি পাইলাম 2, এফ এর জন্য এল এর মান কি পাইলাম 3। তাহলে আবার বলো কি, এইখান থেকে বের করে দেখলাম এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান 3। এইটা যত কন্ট্রোল। এবার তাহলে বলো জি এর জন্য এল এর মান কত বলো তো 4। এবার l = 5 বলো তো কি h, l = 6 i, 6 i। তাহলে আবার বলো এল এর মান 0 s, এল এর মান 1 p, এল এর মান 2 d, এল এর মান 3 f, এল এর মান 4 g, এল এর মান 5 h, এল এর মান 6 i। এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানকার প্রশ্নটাই বোর্ডের প্রশ্ন। প্রশ্নটা দেয় কি জানো, এখানে 1 নম্বর শক্তি স্তরে 1s আছে, আমাদের প্রশ্ন হলো 1p এর অস্তিত্ব নেই কেন, 1p এর অস্তিত্ব নেই কেন, এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নের সমাধান দিয়ে আগামী সপ্তাহে আমরা ক্লাস শুরু করব, এবং আগামী সপ্তাহে আমরা চুম্বক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস বের করে নিয়ে আসবো, কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হয়। আজকে এ পর্যন্ত, ওকে, ধন্যবাদ।